আপনাদের 6 ভাইকে আমি সামলাতে পারব না। আমারও তো একটা জীবন। আমিও একজন মানুষ। আপনারা আমাকে ছেড়ে দিন। আমি বাড়িতে চলে যাবা। কিন্তু 6 জনের একজন বাদে সবাই একে একে আমার সাথে সারা রাত বন্ধুরা। আজকের গল্পটি অনেক অনেক মজাদার হতে চলেছে। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবা। আমার নাম বিপাশা। একই বাড়ির 6 ভাইয়ের সাথে যখন আমার নিজের বাবা মা আমার বিয়ের জোর জবরদস্তি করিয়ে দেয়, তারপর বাসর রাতে ভয় আমার কপাল থেকে চোখ দুইটা যেন বেরিয়ে যায়। আসলে কলেজ লাইফে বিকাশ নামের একটি ছেলেকে আমি ভালোবেসেছিলাম। সেও আমাকে অনেক ভালোবাসত। আমি তার প্রেমে এতটাই পাগল ছিলাম যে তার ব্যাপারে কোনো কিছু খোঁজ খবর না নিয়ে আমি বাবা মাকে তার ব্যাপারে বলে দেই এবং বাবা মাকে এটাও জানিয়ে দেই, বিয়ে করলে বিকাশকেই করব। আমার বাবা মার কোনো আপত্তি ছিল না, কারণ বিকাশ তো অনেক বড় ঘরের ছেলে ছিল। আসলে আমি শহরের মেয়ে ছিলাম। বিকাশ গ্রাম থেকে এসেছিল, পড়াশোনা করার জন্য এসেছিল। আমি বিকাশের ব্যাপারে এবং তার ফ্যামিলির ব্যাপারে বিয়ের আগেই জানতে পেরেছিলাম। আমি বিকাশের ব্যাপারে বেশি কিছু জানতাম না। আমি তো বিকাশের টাকা পয়সা দেখে ভালোবাসিনি, তার মন দেখে এবং ব্যবহার দেখে তাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি ভালোবাসার নাম করে আমাকে এভাবে ঠকাবে। বিকাশ যখন তার মা ও তার ভাইদের আমাদের দুজনে ব্যাপারে এসব বলেছিল, তখন তাদের বাড়ির সবাই এই বিয়েতে রাজি হয়েছিল। তারপর আমার আর বিকাশের বিয়েটা পাকা হয়। আমি তো অনেক খুশি ছিলাম এটা ভেবে যে আমাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। বিয়ে পাকা হওয়ার 1 মাস পরেই আমার আর বিকাশের বিয়ে হয়। আমার শাশুড়ি এবং ভাসুর বিয়ের আগে আমার বাবা মাকে বলে গিয়েছিল তারা কোনো অনুষ্ঠান করবে না, খুব নর্মালভাবে বিয়েটা করবে। আমার বাবা মায়ের এতে কোনো আপত্তি ছিল না। বিয়ের দিন তো আমি খুব খুশি ছিলাম, কারণ আমার বিয়ে আমার পছন্দের ছেলের সাথেই হচ্ছিল। তারপর আমি বিয়ের মণ্ডপে যাওয়া মাত্রই অজ্ঞান হয়ে পড়ে যাই, কারণ ওখানে গিয়ে আমি যখন জানতে পারি আমার বিয়ে বিকাশের বাকি 6 ভাইয়ের সাথে হবে, মানে ওই পরিবারের 6 ভাইয়ের সাথে আমার বিয়ে হবে। তারপর ওই অবস্থায় আমার কে বিয়ে করে? আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি এক বিছানায় 6 ভাই মিলে আমাকে ঘিরে বসে আছে। তার মাঝে বিকাশ বসেছিল। আমি তখন কান্না করতে শুরু করি। বিকাশকে বলি, এসব কি হচ্ছে? এক মেয়ের বিয়ে 6 ভাইয়ের সাথে কিভাবে হতে পারে? আমি এই বিয়ে মানি না। আমি এখনই বাবার বাড়ি চলে যাব। আমি এত কিছু বলার পরও বিকাশ কিছু বলেনি। সে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম ওই সব ব্যাপারে মিলে আছে। তারপর আমি যখন বিছানা থেকে নেমে রুম থেকে বের হতে যাই, ঠিক ওই সময় আমার শাশুড়ি এসে আমার হাত ধরে বলে, চুপচাপ এই ঘরে থাকো, বেশি বাড়াবাড়ি করবে না। বিকাশ তো তোমাকে ভালোবাসে, তাই না? তাহলে আমি তোমাকে আমাদের গ্রামের এই প্রথার ব্যাপারে বলেনি। তোমার বিয়ে আমার 6 ছেলের সঙ্গেই হয়েছে, আর এই বিয়ে তোমাকে মানতেই হবেই। আমাদের গ্রামে এইটা একটা প্রথা। একটা বাড়িতে যতগুলো ছেলে থাকবে তাদের স্ত্রী একজনই হবে, যাতে বাড়ির সুখ শান্তি বজায় থাকে এবং বাড়িতে কোনো ভাগ ভাটুয়ারা না হয়। সেই জন্য আমাদের গ্রামে একটা বাড়িতে যতগুলি ছেলে থাকে তাদের বিয়ে একটা মেয়ের সাথেই হয়। আমারও বিয়ে এই বাড়ির 3 জনের সঙ্গে হয়েছিল। আমি তাদের 3 ভাইয়ের একটা স্ত্রী ছিলাম এবং 3 বরের 5 ছেলে। আমি যেমন এই নিয়ম মেনে এসেছি, ঠিক ওরকমভাবে তোমাকে ওই নিয়ম মেনে চলতে হবে। আমি শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম আমার সাথে যাতে এরকম অন্যায় করবেন না। আমার শাশুড়ি মা তখন বলে, তোমরা সবাই আমার সঙ্গে বাইরে চলো, বিপাশাকে কিছুক্ষণ বিশ্রাম করতে দাও। আজ আমার বড় ছেলের সঙ্গে বিপাশার রাত হবে। এইভাবে একে একে আমার 6 ছেলের সঙ্গে বিপাশার বাসর রাত হবে। এই কথা বলে আমার শাশুড়ি তার ছেলেদেরকে নিয়ে রুম থেকে বাইরে যায়। তারপরে তো আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে, কারণ কোনোদিনও 6 জন ছেলের সাথে সংসার করতে পারে না। কারণ আমার মনের মধ্যে শুধু বিকাশ ছিল। আমি বিকাশকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ভাবতেও পারিনি সে আমাকে এভাবে ঠকাবে। তারপর আমি তো মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে এটাই ভাবি, আমার যখন এদের সাথে বিয়ে হয়েছিল এই মুহূর্তে আমার বাবা মা কোথায় ছিল? বাবা মা কি এই ব্যাপারে কিছুই জানে না? আমি তো মাথায় হাত দিয়ে এসব চিন্তা করছিলাম আর ভাবছিলাম এখান থেকে কিভাবে পালানো যায়, কারণ এখান থেকে না পালাতে পারলে আমার জীবন নষ্ট হয়ে যাবে।
তারপর আমি ভেবে নিয়েছি, যেমন করেই হোক আমাকে এখান থেকে পালিয়ে বাবা মার কাছে যেতেই হবে। তারপর আমি একটা উপায় খুঁজে বের করি। আমার রুমের মধ্যে জানালা ছিল। আমি জানালা দিয়ে পালিয়ে গিয়েছিলাম। পালিয়ে গিয়ে আমি বাবা মায়ের কাছে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি বাবা মাকে বলেছিলাম, আমার সঙ্গে এরকম হয়েছে। আমার বাবা মা তখন চুপচাপ মাথা নিচু করে কাঁদছিল। আমি তখন মাকে জিজ্ঞাসা করি, তোমরা কি জানো আমার সঙ্গে কি হয়েছে? তোমরা ওই সময় কোথায় ছিলে? তোমরা কিছু বলছো না কেন? মা তখন বলে, আমরা জানি তোর সঙ্গে কি হয়েছে। আমি তখন মাকে বলি, সব জানার পরেও তোমরা চুপচাপ হাতে হাত দিয়ে বসে আছো কেন মা? আমি ওই বাড়িতে এক মুহূর্তে থাকতে পারবো না। তারা যদি আমার সঙ্গে কিছু বাড়াবাড়ি করে, তাহলে আমি পুলিশের কাছে গিয়ে তাদের নামে মামলা করব। আমি বাড়ি আসার 2-3 ঘন্টার পরেই দেখি আমার শ্বশুর বাড়ির লোক চলে এসেছে। আমার শাশুড়ি মা তার 6 ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে। আমাকে নিয়ে যাওয়ার জন্য যখন তারা বলে, তখন আমি বাবাকে বলি, বাবা তুমি পুলিশকে ফোন দাও। কিন্তু বাবা তখনও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি তখন কান্না করে বলি, বাবা তুমি ফোন করছো না কেন? তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও। আমার শাশুড়ি মা তখন হেসে বলে, তোমার বাবা কিছু করবে না। তোমার বাবা নিজের ইচ্ছায় সবকিছু জানা সত্ত্বেও তোমার বিয়ে আমার 6 ছেলের সঙ্গেই দিয়েছে। বিয়ের আগে তোমার বাবার সঙ্গে একটা চুক্তি হয়েছিল, যেটার ব্যাপারে তুমি জানতে না। তোমার বাবাকে যখন বলেছিলাম, তোমার শুধু বিকাশের সাথে নয়, আমার 6 ছেলের সাথেই হবে, এটা শুনে তোমার বাবা মা এই বিয়েতে রাজি হয়নি। তারপর তোমার বাবাকে যখন টাকার লোভ দেখিয়েছিলাম এবং বলেছিলাম, তোমার ভাইয়ের বিদেশে পড়ার সমস্ত খরচ আমি দেব, তারপরে তোমার বাবা এই বিয়েতে রাজি হয়। তোমার বাবা তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে, তোমার ভাইয়ের ভালো ভবিষ্যতের জন্য। আমার শাশুড়ির মার মুখ থেকে সব কথা শুনে তো আমি জ্যান্ত লাশ হয়ে যাই। কারণ বাবা মা আমার সাথে এরকম কিভাবে করতে পারে? তারা ভাইয়ার ভালো ভবিষ্যতের জন্য তাদের কাছে বিক্রি করে দেয়। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমাদের বাড়িরও একটা লোন চলছিল। আমাদের বাড়িটাও আর নিজস্ব ছিল না। আমি জানতাম বাবা বাধ্য হয়ে এসব করেছে। কিন্তু তা সত্ত্বেও তারা একবারও আমার ভবিষ্যতের ব্যাপারে ভাবেনি। এসব কিছু জানার পরও আমি যখন তাদের সাথে শ্বশুর বাড়ি যেতে রাজি হয়নি, তখন আমার শাশুড়ি মা আমার বাবাকে আঙ্গুল দেখিয়ে বলে, আপনার মেয়ে শ্বশুর বাড়ি যাবে না। তাহলে আপনি এক্ষুনি আমাকে সমস্ত টাকা পয়সা ফেরত দিন। আর যদি ফেরত দিতে না পারেন, তাহলে আপনার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে বলুন, যাতে ও চুপচাপ আমাদের সাথে চলে যায়। বাবা তখন কাশতে কাশতে আমার সামনে হাত জোড় করে দাঁড়ায়। ও বলে আমি যেন শ্বশুর বাড়ি চলে যাই। আমি তখন বুঝতে পেরেছিলাম বাবা কিছুই করতে পারবে না। ও বলে আমি যাতে শ্বশুর বাড়ি চলে যাই। আমি তখন বুঝতে পেরেছিলাম বাবা কিছুই করতে পারবে না। ওই সময় আমি মায়ের চোখের দিকে তাকিয়ে দেখেছিলাম এবং বুঝতে পেরেছিলাম, এতে মায়ের কোনো দোষ ছিল না। কারণ আমার বাবা আমার মায়ের তো কোনো কথা মানত না। মা নিশ্চয়ই এই ব্যাপারে বাধা দিয়েছিল, কিন্তু বাবা হয়তো মানেনি। তখন আমি চুপচাপ আমার শাশুড়ির মার সাথে শ্বশুর বাড়ি চলে যাই। শ্বশুর বাড়িতে আসার পর সেদিন চাইতেও বিকাশের বড় দাদার সাথে আমার প্রথম রাত হয়। বিকাশের বড় দাদা যখন আমার রুমে এসেছিল, তখন আমি তাকে হাত জোর করে বলেছিলাম, যাতে উনি আমার সাথে কোনো রকম না করেন। কিন্তু উনি রুমে ঢুকা মাত্রই বলেছিলেন, আজ আমার সাথে উনার রাত এবং উনি নিজের মুড খারাপ করতে চান না। উনি নিজে মিটিয়ে রুম থেকে চলে যান। তারপরের দিন বিকাশের পালা ছিল। ভেবেছিলাম যখন বিকাশের সঙ্গে সময় কাটাবো তখন তাকে বোঝানোর চেষ্টা করব। সেদিন যখন বিকাশের সাথে আমার বাসর রাত ছিল, তখন আমি খুব খুশি ছিলাম এবং ভেবেছিলাম আজ বিকাশকে বলে সব কিছু ঠিকঠাক করে নেব। সেদিন যখন রাতের বেলায় বিকাশ আসে তখন আমি তাকে বলেছিলাম, এই বাড়ি ছেড়ে আমরা দুজন অন্য কোথাও চলে যাব এবং সেখানে গিয়ে সংসার করব। তাহলে তো এসব নিয়ম আর আমাদের মানতে হবে না। কিন্তু বিকাশ পরিষ্কার ভাষায় বলেছিল, সে বলেছিল আমি এসব নিয়ম যথেষ্ট সম্মান করি এবং আমার মায়ের কোনো কথার অমান্য করতে পারব না। তখন আমি বিকাশের শার্টের কলার ধরে বলেছিলাম, তাহলে তুমি আমাকে ঠকিয়েছ কেন? তুমি আমাকে ভালোবাসো, তাহলে এরকম কিভাবে করতে পারো? তুমি বিয়ের আগে এসব কথা কেন বলনি? তুমি তো আমাকে অনেক ভালোবাসতে।
তাহলে তুমি আমার সাথে কিভাবে এরকম করতে পারলে? বিকাশ তখন হেসে নিজের শার্টের কলার থেকে আমার হাত দুটো সরিয়ে দেয়। ও বলে, আমি তো আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিলাম, যাতে তুমি আমার প্রেমে পড়ে যাও এবং তোমার পরিবারকে টাকার লোভ দেখিয়ে তোমার সঙ্গে আমরা 6 ভাই মিলে যাতে বিয়ে করতে পারি। কারণ তোমাদের পরিবারের ব্যাপারে আমরা আগেই খোঁজ খবর নিয়েছিলাম। জানতে পেরেছিলাম তোমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো না। তোমার ভাই পড়াশোনায় খুব মেধাবী, কিন্তু টাকা পয়সার অভাবের জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারছে না। এসব কিছু জানতে পেরে তোমার সাথে ভালোবাসার অভিনয় করে আজ আমরা 6 ভাই মিলে বিয়ে করতে পেরেছি। আমি আমার মায়ের কোনো কথার অমান্য করতে পারব না। তাই তোমার এখন এই কথাগুলো বলে আর কোনো লাভ নেই। তোমারও ধীরে ধীরে এগুলো অভ্যাসে পরিণত হয়ে যাবে। এখন তোমার খারাপ লাগছে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এই বলে আমি তো রুম থেকে বের হয়ে যাই। আমি তখন একা বসে কান্না করতে থাকি আর চিন্তা করতে থাকি এখান থেকে কিভাবে বের হতে পারব। কারণ 6 জনের সাথে সংসার করা সম্ভব না। তার পরের দিন সকালবেলা আমার শাশুড়ি মা বলে, বৌমা, তোমাকে আমার 6 ছেলের পছন্দ অপছন্দের খেয়াল রাখতে হবে। তুমি যে শুধু একজনকে বেশি ভালোবাসা দিবে সেটা করলে হবে না। আমার 6 ছেলেকেই সমানভাবে ভালোবাসা দিতে হবে। তাদেরকে সমান চোখে দেখতে হবে। তোমার তো কপাল খুলে গেছে, তুমি এই বাড়ির বউ হয়ে আসতে পেরেছ। কারণ আমাদের যে সম্পত্তি আছে, সম্পত্তির মালিক শুধু তোমার বাচ্চাদের হবে। তাই তোমার এত সৌভাগ্য যে তুমি এই বাড়ির বউ হতে পেরেছ। ভেবেছিলাম শাশুড়ি মাকে যদি একটু বুঝিয়ে বলি, তাহলে হয়তো আমার কথা বুঝতে পারবেন। তখন আমিও ওনার হাতে পায়ে ধরে বলেছিলাম, আমার সাথে এরকম করবেন না। আমাকে এখান থেকে যেতে দিন। এরকম ভাবে আমি বাঁচতে পারব না। আমার শাশুড়ি মা তখন বলল, তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি তো আছি তোমার সাথে। তোমাকে আমি সবকিছু শিখিয়ে দেব এবং ধীরে ধীরে তোমার এগুলো অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আমার কোনো কথা শুনতে পাজি হননি। সেদিন লুকিয়ে আমার শাশুড়ি ও তার ছেলেদের কথা শুনেছিলাম। আমার শাশুড়ির 6 ছেলে তাদের মাকে নিয়ে ঘরের ভিতর কিছু কথা বলেছিল। সেই সময় আমার শাশুড়ির মেজ ছেলে মানে রাজু তার মাকে বলেছিল, মা, বিপাশা তো বিকাশকে ভালোবাসে। আজকে বিপাশার সাথে আমার বাসর রাত আছে। ওই মেয়েটার সাথে এত অত্যাচার করা কি ঠিক? কিভাবে আমাদের 6 ভাইদের কে সামলাবে? ঠিক ওই সময় বিকাশ ও তার বড় দাদাকে বলে, এত কষ্ট করে মেয়েটাকে বউ বানিয়ে নিয়ে আসতে পেরেছি, আর তুই সব কিছু নষ্ট করে দিতে চাইছিস? আমাদের গ্রামে এই নিয়ম অনেক আগে থেকে মেলে চলেছে, তাই আমরাও এই নিয়ম মেনে চলব। তোকে ভালো লাগুক আর না লাগুক, তোকে এগুলো মেনে চলতে হবে। তখন আমার শাশুড়ি রাজুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তাই এসব নিয়ে আর বেশি মাথা ঘামাতে হবে না। এবার সবাই তোমাদের নিজেদের কাজে যাও। সেদিন যখন রাজুর সঙ্গে আমার বাসর রাত ছিল, সেদিন রাজুর ব্যবহার দেখে অনেক আশ্চর্য হয়েছিলাম। কারণ সে তার বাক ভাইদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে যখন আমার রুমে এসে আমায় বলে, তোমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার সঙ্গে কোনো রকম, আমি জানি তুমি রাজুকে ভালোবাসো। আমি এই প্রথা মানি না, কিন্তু কিছু করার নেই। বাধ্য হয়ে মায়ের কথা মানতে হয়েছে। রাজু তখনও আমার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে, তুমি কি আমার ভালো বন্ধু হতে পারবে? আপনার ভাই আমাকে ঠকিয়েছে। আপনার মতো ভালো মানুষের সাথে বন্ধুত্ব কোনো সারা জীবন আপন হয়ে থাকতে চাই। ভিডিও দেখে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকু, যাতে নতুন কোনো গল্প শুনতে পারো সবার আগে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।